ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। চেনা বুকের আজকের পর্বটির একটি ছোট্ট নাম দেওয়া হচ্ছে, এটা হলো বন্ধুর মেলা। আমরা আজকে চারজন গায়ক এখানে বসে আছি। আমার ডান দিকে মোহাম্মদ রফিকুল আলম, আকরামুল ইসলাম, আকরামুল ইসলাম, মোহাম্মদ খুরশিদ আলম। মোহাম্মদ খুরশিদ আলম। এই চারটি মানুষ নিজের জায়গায় অত্যন্ত দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে। আমার ডান দিকে রফিকুল আলম, একটি চমৎকার মানুষ, যার চিন্তাধারায় সবসময় থাকে হাসি খুশি, এবং আমি আজ পর্যন্ত এই মানুষটিকে রাগ হতে বা কোনো রকম সমালোচনা করতে দেখিনি, এবং সুরের বেলাও সে সবসময় একটি অগ্রণী ভূমিকাও পালন করে। আমার ভাই, এই মানুষটি লোকসঙ্গীতের একজন প্রবাদ পুরুষ। এর কণ্ঠে যে গানগুলি ভেসে আসতো, যে গানগুলি উচ্চারিত হতো, সেগুলি মনে রাখার মতো আজও মনে আছে। ঠিক একইভাবে আমি বলবো বন্ধু সুলভ আকরামুল ইসলাম চমৎকার মানুষ, এবং খুরশিদ আলম ছুপে হয়ে রুস্তম। বাংলাদেশে ঈদ মোবারক। যদি কয়েকজন সুরেলা গায়ক থেকে থাকে, তার মধ্যে খুরশিদ আলম। দ্যাটস ইট। নোটে নোটে গান গায়, অনুভূতিটি ফুটিয়ে তোলে। ছবির জগতে আজকে আমি বলবো আমাদের প্রাণপুরুষ। ঠিক তাই। এই মানুষটি অনেকটি বছর বাংলাদেশের ছবিকে চাঙ্গা করে রেখেছিল। আজকে দেখা যাচ্ছে অনেক স্টেজে খুরশিদ আলমের গান, তারা হয়তো খুরশিদ আলমকে চেনেই নয় যে এই গানটি খুরশিদ আলম গেয়েছে, তারা আরামসে গেয়ে যাচ্ছে। তো কতটা জনপ্রিয়তা পেলে আজ অবধি এই খুরশিদ আলমের গানগুলি স্টেজে স্টেজে চলে, মানুষ গায়, এবং সবচেয়ে মজার কথা, দর্শক প্রাণ ভরে শুনে। আমি বলবো আজকের এই বন্ধুর মেলায় চমৎকার একটি পরিবেশ সৃষ্টি হয়েছে। খুরশিদ আলমকে আমি অনুরোধ করব, তোমার যে গান তুমি আশা করেছিলে যে সুপারহিট হতে পারে, সেটি ফ্লপ বলবো না, এই গানটি মানুষ শুনলো না। তোমার মুখে গানটির চারটি লাইন শুনবো, এবং কেন মানুষ গ্রহণ করলো না এটার কারণ তুমি কিছুটা বলবে, এবং চারটি লাইন আগে শোনাও। আমার নিজের প্রথমে যে চলচ্চিত্রে গাওয়া, এটা 1969 আমি গানটা করেছিলাম। এবং সত্যি কথা বলতে কি, আমার যেটা মনে হয় যে আমি প্রথম যে গানটির কথা বলছি, এটি আগন্তুক ছায়াছবির। এটি গীতিকার ছিলেন আমার চাচা ডাক্তার আবু হাজে সাজদুর রহমান, সুরকার শ্রদ্ধেয় প্রয়াত আজুজ্জামান সাহেব। এই খুরশিদ আলম হওয়ার পিছনে যে কজন লোকের অবদান আছে, তার ভিতরে আজাদ রহমান সাহেব একজন। হ্যাঁ, ঠিক তাই, আমরাও জানি। এবং নাগরাজ রাজাকে লিপে। কিন্তু প্রবলেম যেটা হলো যে এরপরে যখন সত্যদা কিংবা সুবল দাস কিংবা আলী হোসেন সাহেব যে গানগুলি গাওয়ালেন, আনোয়ার পারভেজ সাহেব, তারপরে আরও যারা সুরকার এলো পরে, যারা নতুন আলাউদ্দিন আলী, এনারা যে গানগুলি গাওয়ালেন, কোনো গানে কিন্তু খুব স্যাড ছিল না। ফার্স্ট বিটের গানগুলি যতটুকু গাইতে বলে, এই গানটি একটু কম গাইতে বলে। এটা গানটা আমি একটু গাওয়ার চেষ্টা করছি। প্লিজ। চমৎকার। এই গানটা কিন্তু স্ক্রিনে খুব ভালো ছিল। এটা আমাদের প্রিয় গান। না না, গান প্রিয়, কিন্তু আমি বলতেছি যেরকম চুমকি চলেছে একা পথে, স্টেজে গেলে উঠলে লোকে যে বলে এই গানটা করেন, কিন্তু বন্দি পাখিটা আমার কাছে ভালো লাগে, কিন্তু দর্শকরা অতটা ভাবে নিয়ে নেয়। এটা কেন নেয় না সেটা আমি নিজেও জানি না। কিন্তু দর্শক, এখানে আমি একটি কথা বলবো, খুরশিদ আলম যেটা বলছে দর্শকরা নেয়নি বা চুমকি চলেছে মতো, কিন্তু দুটো তো দুই জিনিস। যে গানটি খুরশিদ আলম করলো, এটা আমার নিজেরও খুবই খুবই প্রিয় গান। এটি শোনার মতো একটি গান, এটি থেকে যাওয়ার মতো একটি গান, ভালো লাগার একটি গান। ধন্যবাদ খুরশিদ আলম। থ্যাংক ইউ। আমরা এবার আসছি রফিকুল আলম। বন্ধু, যে গান তুমি খুব ভেবেছিলে এমন কিছু হবে না, গেতে আসছি, গেয়ে যাই, কিন্তু দেখলে এটাই তোমার জন্য বিপরীত। তোমাকে ভালোবাসার জয় জয়কার নিয়ে গানটি মানুষটা শুনে তোমাকে উজ্জীবিত করবে। তার চারটি লাইন এবং এই গানটি সম্পর্কে কিছু। আচ্ছা, লক্ষ্য করে থাকবা আকরাম, খুশি তোমার তো জানো, রফিকুল আলম মানে কান্নাকাটির গান, এরকম একটা বিষয় দাঁড়ায় যায়, সব সময় প্যাথোস। হ্যাঁ, তা নয়, আমার জীবনে অত্যন্ত আনন্দের জীবন। তো আমার এই একটা গান এমন অবহেলার সঙ্গে রেকর্ডিং করা হয়েছিল প্রথমে বেতারে, হ্যাঁ, যে মিউজিক ডিরেক্টর হিমসেলফ আসেনি, অনুপ ভট্টাচার্য, এবং গীতিকার ছিলেন আবুল হায়াত মোহাম্মদ কামাল সাহেব, তিনি তখন খুলনায় ছিলেন।
সেটা আমার বেশ জনপ্রিয় গান এবং এটা তো আমাকে বহুদূর নিয়ে গেছে। বৈশাখী মেঘের কাছে জল চেয়ে তুমি কাঁদবে। এত অবহেলা যে বললাম তোমাকে, মিউজিকটা আসেননি, একজন যন্ত্রশিল্পী এটার মিউজিকটা করে দিয়ে আমি ইফসাতে রেকর্ডিং করে চলে এসেছি এবং আমারও দ্বিতীয় অন্তরটা ভালো করে মনেও ছিল না এবং অনুপদা গানটা ওনার খাতাতেও লেখেনি, তো ট্রান্সক্রিপশনে একটা গান করতে হবে, হ্যাঁ সেটা পরবর্তীকালে আবার ছায়াছবিতে লাগলো। যাই হোক, সেটা হলো এইরকম, শুনে থাকবে হয়তো তোমরা। বৈশাখী মেঘের কাছে জল ছেড়ে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না শুধু স্বপ্নকে সত্যি মনে করে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। বাহ 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 দেখো, চমৎকার। এরকম একটা সিরিয়াস গান এবং গানটার প্রতি আমিও সত্যি খুব অশ্রদ্ধা করেছিলাম, খুব অন্যায় করেছিলাম। রেকর্ডিং করে চলে এসেছি। তারপরে পরবর্তীকালে একজন দিলীপ সোম, একজন বিখ্যাত হ্যাঁ, আমি পরিচালক ছিলেন, চিনি। উনি বললেন তোমার একটা গান শুনলাম, এই গানটা আমি যদি তোমাকে ফিল্মে দিয়ে গাওয়াই, আমি জানি ও গান কে শুনবে, কারণ গানটা তো সত্যি সত্যি আমি কোনো গুরুত্ব দেইনি এবং অনুদাও কোনো গুরুত্ব দেয়নি। তারপরে ফিল্মে লাগানো হলো। তারপরে এই গানটা এমন পর্যায়ে আমাকে নিয়ে গেল যে আমার একটা মানে সিগনেচার টিউন হয়ে গেল, বৈশাখী মেঘের কাছে জল চেয়ে। এইটা খুবই বিরল ঘটনা, কিন্তু সাধারণ, কারণ এই ধরনের গান জনপ্রিয়তা পায় না। খুশি যেটা বললো, বন্দি পাখির মতো জনপ্রিয়, ওই অর্থে আম জনতার কাছে জনপ্রিয়তা এই গানগুলো হয় না, কিন্তু আমার ক্ষেত্রে এটা কিন্তু হয়েছে। আমি গ্রামে গান গাইতে গিয়েও দেখেছি এই গানটার রিকোয়েস্ট হচ্ছে বিদেশে, প্রত্যন্ত একেবারে মেমফিসের মতো জায়গায় যেখানে বাঙালি খুব কম, সেখানেও আমাকে এই গানটা গাইতে হয়েছে। এইটা কিন্তু একটা অদ্ভুত ব্যাপার। অনেক সময় মানুষ অনেক কিছু ভাবে না, অনেক সময় অনেক কিছু গরজ করে না, সেটি হয়ে যায় গোলাপ ফুল। আজকে আপনাদের কি মতামত রফিকের এই কথায়? আমার বিশ্বাস আপনারা একই কথা বলবেন। আসুন চলে যাই, কি খবর? মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ভালো। কেমন কেমন লাগে ফোক গান করতে? আমার খুবই ভালো লাগে মাটির গান, আম জনতার গান, এবং আমি সিলেট অঞ্চলের মানুষ। আমি সবসময় চেষ্টা করেছি, আমার একজন নামকরা মহাজন অনেক আছেন নামকরা, এর মধ্যে আমি একজনকে বেছে নিয়েছিলাম, হাসন রাজাকে। তো হাসন রাজা সাহেবের গান আমি অনেকগুলো সুর করেছি এবং গান করেছি। আমি ভাবি নাই যে শ্রোতা দর্শকরা আমার সুর করা হাসন রাজার গান এত ভালোবাসবে। তা আমি কৃতজ্ঞ আমার দেশবাসীর কাছে যে গানগুলো এত পছন্দ করেছেন তারা। সিলেটের গান যে গায় তারই তো কপাল খুলে যায়। আমি একটু ইন্টারাপ্ট করবো, একটু Please, সম্পর্কে বলি। প্লিজ প্লিজ। ওই যে বললেন যে হাসন রাজার অনেক গান সুর করেছে, আমি একবার কলকাতায় গান গাইতে গেলাম, ওয়েস্ট বেঙ্গলে, এটা একটু মফস্বলে, জায়গাটার নাম ভুলে যাচ্ছি। সেখানে আমাদের বাংলাদেশের মানুষ দেখলে তারা ভাবে যে আমরা ফোক গান করব, আমরা আধুনিক গান না, আমরা ফোক গান করব। সেখানে একটা মেয়ে গাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল, সোনা বন্ধে আমারে পাগল করিল, এই গানটা গাইলো এবং ঘোষণা এলো গাওয়ার আগে গানটা সংগ্রহ। হ্যাঁ, আমি তখন স্টেজে গান গাওয়ার যখন আমার ডাক এলো, তখন আমি প্রথমেই বললাম যে আপনারা এরকম ভুল তথ্য ছড়াবেন না, এই গানটা হাসন রাজার গান, আমাদেরই একজন শিল্পী, আমার সুবন্ধু আকরামুল ইসলামের সুর। এটা এস্টাবলিশ করবেন আপনারা ভারতে, বাংলাদেশেও এটা প্রতিষ্ঠিত, কিন্তু তাও মানুষ মনে করে যে এটা হয়তো প্রচলিত, কিন্তু এটা আকরামুল ইসলামের সুর করা। আচ্ছা, আকরামের সুর করা গান তোমার কেমন লাগে? এক কথা অপূর্ব। আকরাম ভাই, তুমি কোন গানটা তোমার আত্মাকে নাড়া দিয়েছে, ওই গানটি শোনো। যখনই আমার মনে হয় যে এই গানগুলো এত নাড়া দিচ্ছে বা আমি সুর করেছি, ভাবলে আমার কান্না পায়। খুব স্বাভাবিক, কিন্তু হ্যাঁ। খুবই স্বাভাবিক, কারণ হচ্ছে তো দর্শনের গান তো ওই গানগুলো। দর্শনের গান। আমি এর মধ্যে আর একটা কথা বলি, এটা 69-এর আগে, আমাদের তৎকালীন পাকিস্তান আমল, তখন দেশ স্বাধীন হয় নাই। তো
রেডিও পাকিস্তান সিলেট আমাকে প্রোগ্রাম দিছে, মানে মাসে মাসে দিয়ে যায়। তো একটা প্রোগ্রাম দিছে হাসন রাজার গান, এবং একটা নোটও লিখে পাঠাইছিল যে যে গানগুলো তুমি 3 মাস হয়ে গেছে গান করেছো, 3 মাস যেসব আগে গান গাইছো ওইগুলা গাইবা, 3 মাসের মধ্যে আবার গান রিপিট করলে এটাতে হবে না। ও আচ্ছা। হ্যাঁ, তো এখন আরো মুশকিল, এত গান পাই কই। তো বিদিতদা আমার উস্তাদ, বিদিতলাল বিদিতলাল দাস, উনাকে আমি বললাম যে দাদা, ওনাকে সবাই পটলদা হিসেবে পটলদা হিসাবে পটলদা জানে, হিসেবে সিলেটের খুবই জমিদার popular। বংশের মানুষ। তুমিও চিনো, তোমার ও আমি তার কথা বলতাম। হ্যাঁ। তো যাই হোক, তো উনি আমাকে বললেন যে আকরাম, আমি তো অবাক হইলাম রে, তুই আমার সাথে এতদিন, আমি মধ্যে মধ্যে বলি হারমোনিয়ামে গান তুইলা, আচ্ছা শুনিয়া দেখতো মেলোডি কেমন আছে, আর তুই এখন আইসস আমার কাছে যে আমি আবার গান করে দিতে। আমি যে তাইলে এতদিন তোর আমি কি শিখাইলাম, যা তুই বাসায় যা, যা গান সুর করে আবার আমার কাছে নিয়ে আসবে। ওই তখন আমি সাহস পাইলাম যে আমার গুরু আমাকে অনুমতি দিচ্ছে। সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল, না জানি কি মন্ত্র পড়ি জাদু করিল, সোনা বন্ধে, সোনা বন্ধে আমারে দেওয়ানা বানাইলো, সোনা বন্ধে আমারে পাগল করিল। এই একটা গান। আরেকটা গান আমি সুর করছি, আমি বুঝি নাই যে এই গানটা মানুষের নেবে, কিন্তু মাশাআল্লাহ এত এত পছন্দ করলো যে, এবং এটা ইংল্যান্ডে নাকি ছেলেরাও মেয়েরাও অনুষ্ঠান হইলে এই গানটা গায়, কিন্তু আমি খুব একটা আমল দিইনি এই গানটাকে। গানের মধ্যে প্রভাব আছে, আমি বলি সুরে প্রভাবটা হচ্ছে আমাদের ধামাইল গান সিলেট অঞ্চলের, এইটার একটা প্রভাব আছে। আরেকটা ভারতের আসাম রাজ্যের একটা বিহু গান বলে একটা আছে। আমার মাও বাঙালি ছিলেন না, ও আসামে ছিলেন, অহমিয়া ছিলেন, এবং আব্বার সাথে বিয়ে হয়েছে যখন আব্বা ব্রিটিশ ইন্ডিয়াতে চাকরি করেন ডাক্তার, ওই তখন বিয়ে হয় আর কি। তো কাজেই মা একেবারেই ও বাঙালি, মার সংস্কৃতির যেটা অংশ পেয়েছি ওইখান থেকে আমার কিছু কিছু স্টাইলটা নেওয়া। কিন্তু গানটা মানুষে খুব নিচ্ছে রে ভাই, আমি কৃতজ্ঞ। আমি ধরতে না পারি গো তারে চিনতে না পারি, আমি ধরতে না পারি গো তারে চিনতে না পারি, কে যে সামাইল আমার ঘরে রে, কে যে সামাইল আমার ঘরে রে, আমি ধরতে না পারি গো তারে চিনতে না পারি, ধরতে গেলে পাই না তারে নড়ে আর সরে, আইন্দার গুইন্দার ঘরের মাঝে গুড়গুড় গুড়গুড় করে, আমি ধরতে না পারি গো তারে চিনতে না পারি, আমি ধরতে না পারি গো তারে চিনতে না পারি। চমৎকার চমৎকার। এটার আমি একটু বলি, আমার দৃষ্টতা হিসেবে নিও না। গানটা হাসন রাজা যে বলছেন যে আমি ধরতে না পারি রে, আমি চিনতে না পারি, কে যে সামাইলো আমার ঘরে, সামাইলো অর্থাৎ সামাইলো হইলো ঢুকলো, হ্যাঁ প্রবেশ করলো। উনি উনি এইটাই বারবার বলছেন যে কে আমার ঘরে ঢুকলো, আমি ধরতে পারি না, আমি বুঝতে পারি না, আমি ধরতে গেলে সে দেয় না ধরা, আমি ধরতে গেলে সে দেয় না ধরা, নড়ে আর চড়ে, কিন্তু ধরতে গেলে সে ধরা দেয় না। তো আল্লাহ তো গায়েব, আল্লাহ। দর্শক, তার গভীরতা এমনভাবে তার নিজের আত্মার সাথে মিশে রয়েছে যা কিন্তু কল্পনাও করা যায় না। আজকে আপনারা শুনলেন তার কথা। আচ্ছা, একটু এখন আমরা একটু ঘুরে যাই। এই দিনে সবাই কেউ ঘুরে বেড়ায়, এ বাড়ি ও বাড়ি যায়, মাংস বিলায়, অনেক কিছু। গরিব এবং ধনীর পার্থক্য থাকে না, যেটুকু আছে ওটা মানুষেরই তৈরি করা, এটা নিয়ে ভেবে লাভ নেই। এখন তিনজনের প্রতি আমার একটা মজার একটি পর্ব আমরা শুরু করতে চাচ্ছি। এই পর্বটার নাম স্মৃতি তুমি বেদনা। আচ্ছা।
এখানে আমি খুশিদকে দিয়ে শুরু করতে চাই। প্রশ্নগুলো প্রশ্ন ঠিক না, 3টি অনুভূতি সমানভাবে থাকবে। যদি কারো জীবনে ঘটে দিয়ে থাকে ঘটলো, না ঘটলে এটাকে কাল্পনিক ধরে নিয়ে আচ্ছা। ওই মুহূর্তে এই কথাটার শোনার পরে জানার পরে নিজের চেহারা বা কি অভিব্যক্তি আসলো ওটা কিন্তু একটু অভিনয় করে দেখা এটা খুব টাফ ব্যাপার ভাই। অভিনয় আসবে আসবে চলে আসবে। পারবা, তুমি পারবা। যে আমি সুন্দর ডান্স আমি করলে একটা বা কথা বলি, নাচা এক জিনিস আর অভিনয় করা আর এক জিনিস। অভিনয় না অভিব্যক্তি ওইটাই। শুনলে তো এমনি আসবে। এবং সেটি হলো তোমাদের তখন 1 বছরের সুপারস্টার হয়ে গেছে তোমরা যে যার জায়গায়। এবং এখানে 3টি একটি গান গাইছো, গাইতে গাইতে খুবই আনন্দ, দর্শক খুব নিল, খুব ভালো লাগছে। অনুষ্ঠান শেষ, একটি খামটা নিয়ে তুমি বাড়ি যাবে, এসে তুমি খোঁজ করছো, শুনলে নেই, প্রযোজক সাহেব ভেগেছে। অর্থাৎ এইখানে যিনি পে করার কথা। হ্যাঁ যিনি পে করার কথা, এই একটি। আরেকটি হলো তুমি মনের খুলে একটা টান দিচ্ছ, যেটা আমার জীবনে ঘটেছে, মাথায় ঢুকে গেল একদম গান ওখানে শেষ। ওটা আমারও হচ্ছে, মশা ঢুকেছিল আমার। আর তৃতীয়টা হলো 2জন শিল্পীর গান ছিল এবং 2জনের দর্শক ভাগ করা। আচ্ছা, এখানে একজন উঠলে একজন ভুয়া বলে, এই বলে ওই বলে, কিন্তু গান সবাই পছন্দ করছে। এটি একটি তাদের নিছক বিনোদন। হঠাৎ দেখা গেল যে 2টি কাঁচা ডিম এসে হারমোনিয়াম, তখন আমরা হারমোনিয়াম দিয়ে গান করতাম। তো এই 3টের যে যদি কোনো কিছু ঘটে থাকে বা না ঘটলো, কল্পনা করে তার একটি অভিব্যক্তি দিয়ে দাও। বলো। ক্যামেরা প্লিজ, একদম খুশিদের। না, একটা ঘটেছে, সেটা হলো যে গান গাওয়ার টাইমে ওই যে এই পোকা মশা টশা থাকে না, এই ঢুকে ওটা সবারই হয়। এটা হয়েছিল। ও পয়সা পাইনি আমাদের আগেকার মানে আরো যারা সিনিয়র, জব্বার ভাই, হাদি ভাই, যারা গান করতেন, নবী ভাই, যে গ্রুপটা ছিল, মোহাম্মদ আলী সিদ্দিকী ভাই, খন্দকার ফারুক মোহাম্মদ, শওকত, হায়াত খান, তখন একটা প্রচলন ছিল যে গিয়াস মিয়া, গিয়াসউদ্দিন সাহেব, এই যে পয়সা দেওয়ার লোকটা, তাকে বলা হতো গিয়াসউদ্দিন। আচ্ছা, এটা একটু একটু অ্যাড করি আমি। গিয়াসউদ্দিন কথাটা বের করেছে কিন্তু আমাদের অজিত রায়। কারণ এরকম উনি জামালপুরে গান গাইতে গিয়েছিলেন, যে ভদ্রলোক পেমেন্ট করার কথা তার নাম ছিল গিয়াস। সে রেলওয়ে স্টেশনে এসে বারবার জিজ্ঞেস গিয়াস করি। সেই থেকেই আমাদের যে গানের রেমুনারেশনের টাকাটা বলা হয়, সেটা আমাদের মতো জানে, সম্মানিত মিউজিশিয়ানদের মধ্যে, আমাদের মধ্যে বলা হয় গিয়াস। হ্যাঁ বলো, এবার বলো। গিয়াস ঠিকঠাক আছে তো? গিয়াস ঠিকঠাক আছে। গিয়াস কেমন? হ্যাঁ বলো। কাকরাইলে এখন যে কর ভবন, হ্যাঁ কর ভবন বোধ হয়, ওইটা কর ভবনই বোধ হয়, ওইখানে ইপসা স্টুডিও ছিল, সাফার সাহেবের। হ্যাঁ, উনি জিঙ্গা গোষ্ঠীর ইয়ে ছিলেন। ইপসা উইলস লিটল স্কুলের পাশে। হ্যাঁ, তো ওইখানে গান করতেছি, এটা আনোয়ার পারভেজ ভাইয়ের একটা গান। তো হঠাৎ মশা আসছে, জোকার ছবির একটা গান, আচ্ছা, জোকার ছবির গান। তো ওই জায়গাটার এক্সপ্রেশনটা ঠিক রাখতে পারিনি সত্যিকারের। আর এটা নাগরাজ রাজ্জাকে লিপেছিল। বাপের চোখের মনে নয়, মায়ের সোনার খুনে নয়, ভাইয়ের আদরের ছোট বোন, একটি বিনার তার মোরা একটি সংসার, দুজনে বড় যে আপন। এটা ভিতরে ঢুকে যে পন, যে এটা কমপ্লিট করতে পারিনি। ভেরি গুড, একটা তালি তো দিই আমরা অন্তত। আচ্ছা রফিক, হ্যাঁ বলো। তুমি তো জানো হ্যাঁ। কোনটা কিছু ঘটলো কিনা, নাকি কাল্পনিক হয়ে কি করতে, যদি এরকম হতো। একটা কিছু এই 3টার মধ্যে, অথবা নতুন কিছু ঘটলো। একটা গল্প দিই বরং করে। একটা ঘটনা আমার ক্ষেত্রে ঘটেনি এটা, কিন্তু আমাদের একজন শিল্পীর ক্ষেত্রে ঘটেছিল। সেটা হলো যে অনুষ্ঠান হয়ে যায় এবং অনুষ্ঠান হওয়ার পর ন্যাচারালি যারা আয়োজক তাদের খুঁজে পাওয়া যায় না। এটা খুবই স্বাভাবিক, এটা সর্বত্র হয়। এমনকি বোম্বেতেও এটা হয়, বোম্বের মতো ইন্ডাস্ট্রিতেও এটা হয়, আমরা বহু শুনেছি ইন্টারভিউতে। তো এরকম বগুড়া থেকে আসছে, তখন তো এই ব্রিজ হয়নি, যমুনা ব্রিজ হয় নাই, তখনকার ঘটনা। খুব স্বাভাবিক, আমার চিন্তা করছি ভাই কই 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 রে ভাই, কিছু প্রথমে তো আঁকার কথা তো বলা যায় না, শুধু আকার ইঙ্গিতে বলতে হয় যে কই আসিচ্ছে। তারপরে যখন নগরবাড়ি ঘাটে চলে এলো গাড়ি, তখন বলছি কই রে ভাই তোমরা। এবার সেই শিল্পীকে বলতেই হচ্ছে যে টাকা কোথায়, তোমরা গান গেলাম, টাকা দিলে আসিচ্ছি, আমি জানি না আপনি আসিচ্ছি। অর্থাৎ এই আসিচ্ছে করতে ঢাকায় এসে গেল, তখনও টাকাটা এলো না। না, এটাও একটা অভিজ্ঞতা। আচ্ছা আকরাম, কও। তুমি আমারে দুস্থ ডাক্তার সব সময়। দুস্থ
সবসময় ডাকতাম। সব সময় দুস্থ। হ্যাঁ, এই জন্য এখন নাম জানে না আমার। এই যে নামটা আরে ভুল হয়। জানি জানি বলছি না, বলছো না? হ্যাঁ আমি তো প্রথমেই বললাম এটা বন্ধুর মেলা। বন্ধুর মেলা। এখানে তিনটা মানুষই খুব প্রাণবন্ত, এটা আমি জোর গলায় বলতে পারবো যে শিল্পী হওয়া ঠিক যতটা সহজ মনে করে এবং সেই সঙ্গে প্রকৃত মানুষ হওয়া এ বড় কঠিন একটি ব্যাপার। তা যার হওয়ার তার এমনিতেই চলে আসে। দেখো না এখনকার অনেক শিল্পী দেখি যারা ধরাকে সরা জ্ঞান মনে করে, আমি তো ওপেনলি বলি, যারা একটা সিনিয়রকে সালামও দিতে চায় না, তারা বোঝেও না। অথচ আমি এই সবাইকে দেখেছি জুনিয়রদের দেখলে কি সুন্দর দেখে জিজ্ঞেস করে কেমন আছো, কি করছো। এই যে জিনিসটা, এটা তো একটা বিশাল পরম একটি কি বলবো আসমান থেকে পাওয়া জিনিস। আওয়াজ। এখন তুমি বলো। সিলেটে একটা হল আছে, সারদা হল, সুরমা নদীর পাড়ে। হলটা এখনো আছে, অনেক পুরনো। সিনেমা হল? না না না, এমনি ফাংশন হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা, Cultural অডিটোরিয়াম। অডিটোরিয়াম। তো যারা ফাংশন করছে এরা একেবারেই মানে বাটবার টাইপের আর কি। একদম বাটবার। তারা ধরে নিছে যে কারে পেমেন্ট না কইরা পালাতে পারবো। তো সব সময় দেখছে যে আমি খুব একটা উদাস, এত খারাপ ব্যবহার করি নাই, গো বেচারা টাইপের। গো বেচারা টাইপের আর কি। তো আমি গান গাইয়া ওই লোকটাকে আমি বলছি যে আমার পেমেন্টটা দিয়ে দাও, যাই গিয়া। তো আমার বলতেছে কই যাইতাই, চা খাইয়া যাও। চা খাইয়ে যাও? হ্যাঁ, চা খাইয়া চা খাইয়ে মানে চা খেয়ে যাও? হ্যাঁ, চা খেয়ে যাও, চা খাইয়া যাও। কই দিতাই আইলাম না, দেখার কথা তো মাতো না মিয়া। হ্যাঁ, অর্থাৎ টাকার কথা তো বলছোই না। বলছই না। তখন আমারে বলতেছে টেকা দিয়ে গীতা করতে। টাকা দিয়ে কি করতে হয়? হ্যাঁ, বাফর খাই রে, বাফর ঘুমাই রে। হ্যাঁ, কথাটা কি? বাফর খাই রে আর বাফর বাড়িতে ঘুমাই রে। মানে আচ্ছা। বাপের খাবা বাপের হ্যাঁ, তখনই বলছে যে বুঝছি সে টাকা দেবে না। টাকা দেবে না। তখন আমি তারে বলছি যে শোনো, আমি নিরিবিলি মানুষ চেতলে খুব অসুবিধা, তুমি ঈশ্বর কয় নাকি টেকা লইলা। হ্যাঁ, টেকার লাগি টেকা খরচ তো দিছে। তখন 1 টাকার একটা নোট ছিল একটা, হ্যাঁ ওই যে, হ্যাঁ, কায়দে আজমের একটা মাথা, আচ্ছা টুপিওয়ালা মাথা। আচ্ছা, 1 টাকা দিয়া আমারে কইতেছে বাসায় যা গিয়া। আলাম এটা কিতা দেশবে। এটা কি? হ্যাঁ, তুই তো 25 টাকা আমারে দেওয়ার কথা। কয় 25 টাকা দেখছস নি? এই কইতে কইতে তার সাথে আমার মোটামুটি একটা গরমা গরম মানে হাতাহাতিতে ঠিক না, হ্যাঁ। মানে অনেকটা ওই কাছাকাছি আর কি ওইরকম। তখন আমারে কইতেছে আমার কাছে 1 টাকা আছে, নিলে নে, না নিলে যদি তুই আমারে না ছাড়স ধর আমার শার্ট খুলিয়া লইয়া যাবি। কেমন বাটবার। আমি বললাম যে তোর এই শার্ট তো আমি ফয়লাও নিতাই না। খেনে নিতাই না, খেনে নিতাই না। মানে কেন নিবা না? হ্যাঁ, কেন নিবা না? শার্টিগু নিতাই, দাম জানো নি কত? আইলাম না, তোর এটা শার্টের মধ্যে গাম টাম লাগাই, আমারে কিনিয়া দে। কয় না, নিলেও 1 টাকা নেও। 1 টাকা লাও। পরে ওই 1 টাকাও আনি নাই, তার শার্টও আনি নাই। মানে 2-3 ঘন্টা গেল পানিতে। ইট হ্যাপেন্স, এরকম হয়। দর্শক আপনারা দেখলেন তো শিল্পীদের কষ্টের বলেন, সুখের বলেন, দুঃখের বলেন, সব স্মৃতি, এই স্মৃতি নিয়েই কিন্তু আমরা বেঁচে থাকি। আমার জীবনে অনেক কিছু ঘটেছে। যাই হোক, আমরা একটু ছোট্ট প্রতিযোগিতা আমাদের মধ্যে, ছেলেবেলা কত খেলা খেলতাম না, আজকে তোমাদের সামনে 4টি করে মিষ্টি আসবে। তারপর হ্যাঁ, এগুলা তোমরা 8 সেকেন্ডে যে প্রথম খাবে তার জন্য একটি পুরস্কার। তুমি একটার বেশি মুখে দিতে পারবে না, ফাউল করলে কিন্তু ওই তোমার জামা কাপড় রেখে দিতে হবে। এটা মনে রেখো। স্বভাবতই আমরা সবাই কিছু না কিছু ঝুঁকির মধ্যে থাকি। আজকাল যে ঝুঁকিটা হলো হালকা পাতলা ডায়াবেটিস। এখানে যেটা করা যায়, আমাদের 3 জন, এই 2 জন এবং আরেকজন আমাদের সহযোগী আছে, তোমরা যে খেলার মধ্যে রানার নেয় না, আমাদের ক্রিকেট খেলা যে রানার না হয়, তোমরা একদম নিতে পারো। কিন্তু যেহেতু আমার হয়ে খেলবে, আমার হয়ে খাবে, যদি মনে করো যেহেতু এটা রানার নিচ্ছ, এটা এখন চলে আসবে 4 সেকেন্ডে।
আমি খেলে 8 সেকেন্ড, রান্নার খেলে 4 সেকেন্ড। রান্নার যদি জয়েন করে তার 4 সেকেন্ড হয়ে যায়। আচ্ছা। তখন ডবল। তাহলে আমি একলাই খাবো। তাহলে ঠিক আছে। ওকে, তাহলে আমরা শুরু করলাম। 4 সেকেন্ড টাইম, 4 সেকেন্ড। হ্যাঁ, খাও 4 তুমি সেকেন্ড। খাও, 4 সেকেন্ড। তাড়াতাড়ি অর্জুন না, হাতে খাও। দিলে তো ওরে বাবা, আমার শেষ। টগর শেষ। তোমাদেরকে আমি ধন্যবাদ দিয়ে ছোটই করতে চাই না, শুধু একটি লাইনে বলো। দর্শকদের একটু বলবে, হ্যাঁ। একজন শিল্পী হতে গেলে তার প্রথম করণীয়টা কি? আমার মনে হয় যে একজন শিল্পী হতে গেলে তাকে অবশ্যই সঙ্গীতকে একটা শাস্ত্র, একটা তত্ত্ব, একটা ধর্মের বিষয় গ্রহণ করতে হবে। চমৎকার, চমৎকার। প্লিজ আকরাম। ভালো মানুষ হতে হবে এবং সঙ্গীতকে বা নৃত্য যায় এটাকে পবিত্র হিসাবে এই নিতে চমৎকার, হবে। চমৎকার। পবিত্রতার সঙ্গে নিতে হবে। এই আকরাম ভাই যেটা বললো সেটার সঙ্গে আমি একমত। আর রফিকও বলেছে আপাদমস্তক একটা ভালো মানুষ হতে হবে, লোভ লালসার সাথে দূরে থাকতে হবে। দর্শকবৃন্দ, আমরা শিল্পীরা, আমি বলবো না যে আমরা খুব ভালো মানুষ, একেবারে পাকা দরবেশ হয়ে গেছি তাও বলবো না, কিন্তু আমরা আর চাই করি যদি নিজেকে সত্যিকারের শিল্পী দাবি করি, মনে রাখবেন শিল্পীরা কখনো কারো ক্ষতি করে না। দোয়া রাখবেন সবাই। 1 2 3 গো। মামুনিয়া 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 মামুনি মামুনিয়া বিড়ালের ছানা গারে গান গানা তারে 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 না। সারি সারি ভাটিয়ালি মননে গানে দিলা মামুনিয়া 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 মামুনি মামুনিয়া। রফিকুল আলম, তোমার চেনা মুখে আজকের ছোট্ট অনুভূতিটা যদি একটু লিখতে। লিখে দেবো। তোমার তোর তরে হায় মন উড়ে যা, তুই সে থাকিস তুই